কে করেন, বই ফলো করে করেন, হ্যাঁ, বা ওই ডিডব্লিউ লার্ন জার্মান থেকে করেন, বা যে কোনো জায়গা থেকে করেন, হ্যাঁ, আমাদের গুলা থেকে যদি করেন সেটা আরো ভালো। তাহলে আমরা আসলে একদম ধরতে পারবো টু দা পয়েন্ট যে আপনার সমস্যাটা কোথায়। যদি অন্য জায়গা থেকেও করেন, মোট কথা কি আমাদের প্রতি শুক্রবারে এই ফ্রি ক্লাসটা চলবে, হ্যাঁ, আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখছে তত চলবে। আপনারা যারা সেলফ স্টাডি করবেন, নিজে নিজে শিখবেন, হ্যাঁ, তাদের আমরা প্রত্যেক শুক্রবারে আপনাদের যত সমস্যা আছে A1 থেকে C1 লেভেল পর্যন্ত সবকিছু আমরা সলভ করে দিব, হ্যাঁ। আর এই ক্লাসটা শুধু শুক্রবারেই হবে। তাছাড়া যদি শুক্রবার ছাড়াও যদি ধরেন আমি একটু ফ্রি টাইম পেলাম, বা আমাদের ছোট ভাইয়েরা আছে যারা অনেক, হয়তো আমরা গ্রুপের মধ্যে ওদের আজকে পরিচয় করাই দিতাম অনেককে, কিন্তু আপনারা অনেক মানুষ একসাথে জয়েন হয়েছেন, যার কারণে আর কি সবার সাথে পরিচয় করে দিতে পারি নাই। এখানে যে অনেকে জয়েন হয়েছিল, যারা ছোট ভাই বা আরো বড় ভাই অনেকে আসছিল, তো তারাও আপনাদের ক্লাসগুলো নিবে। যদি তারাও কোনোদিন সময় পাইলো, যেদিন ফ্রি আছে, হয়তো তারা আপনাদের গ্রুপের মধ্যে ওই গুগল মিট যেটা, সেটার একটা লিঙ্ক দিয়ে দিবে, আপনারা জয়েন করে একসাথে কম্বাইন্ড স্টাডি করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। তাছাড়া আমিও যখন শুক্রবার বাদে যদি আমিও কখনো সময় পাই, হ্যাঁ, যে আমার হাতে সময় আছে, আমি আপনাদের টাইম দিতে পারবো। ধরেন হয় আমি আপনাদের গ্রামার শিখাইতে পারলাম, তাছাড়া শব্দার্থ শিখাইতে পারলাম, তাছাড়া আপনাদের স্প্রেশন যেটা, হ্যাঁ, স্প্রেশন প্র্যাকটিস করাই দিতে পারলাম, বা কিভাবে রিমুভ করবেন, বা আমার সাথে আপনারা স্প্রেশন প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনার আরেকটা হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, আমি ফেসবুক নয় এর গ্লোসার বইগুলো এগুলো download করার পর যে গ্রামারটা, যে ক্যাপিটালে যে গ্রামারটা আছে, তো সেই গ্রামারটা মানে ইউটিউবে সার্চ করি। সার্চ করার পরে আমি অনেক মানে কয়েকটা আমার মানে দেখা মানে যেটা থেকে এই বুঝতে যে পারি ওইটাই দেখি। এই যে যেই এরপরেও সমস্যাগুলো মানে আছে, আমার দেখা পড়ে এগুলা কি এইটাই। করবেন, যখন আপনার সমস্যাগুলো মনে হবে সবাই একটা কইরা শুধু নোট খাতা বানাবেন, সেখানে লিখবেন যে সমস্যা, ঠিক আছে, বা ভাইরাসও লিখতে পারেন, হ্যাঁ, জার্মান ভাষাটাই মানে ভাইরাস। সো এই সমস্যাগুলো জাস্ট নোট করে রাখবেন, তারপর শুক্রবারে আমাদের বলবেন, হ্যাঁ, যে ভাই আমার এখানে সমস্যা, আমরা এটা সলভ করে দিব। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আমার কমপ্লিট। থ্যাংক ওকে, ইউ সো মাচ। ডিটিশন। আচ্ছা, হ্যাঁ, তারপর যাই। কারণ হ্যাঁ, ওয়ালাইকুম কারণ আমরা ওয়ালাইকুম ভাইয়া। উম, আপু বলেন। বিয়নেশ রাইবেন নিয়ে কিছু বলেন। বিয়নেশ সাহেবের নিয়ে যদি কিছু বলি, আচ্ছা, তো জি। তো এটা পৌঁছে দিবেন না? অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম। দেখতেছিলেন বলবেন তো? আসলে আপনি আপনি সাহেবেন ইয়াতে আপনি কোনটাতে পরীক্ষা দিবেন সেটা বলেন, রেলকে নাকি গুয়েতে? গোয়েতে গোয়েতে। গুয়েতে। এই আপনারা কঠিনটাই চুজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত মানে আমি প্রিপারেশন নেই নাই, বাট গোয়েতের মানে লেজেন্ড, তারপর হয়রান, স্ট্রাইবেন বাদে আচ্ছা, বাকিগুলো মোটামুটি দেখছি আর কি। আচ্ছা, সাহেবেন যে জিনিসটা, আপনাদের মনে হয় যে আমাদের যে জিনিসটা নাই বাঙালিদের, আমি যদি ইংলিশের উদাহরণে দিই, আমাদের কোনো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল নাই। বুঝতে পারছেন? ভাইয়া যে আমরা এখানে যে লিখতে, অনেকেই নতুন, হ্যাঁ, তো এইগুলা হ্যাঁ, তো মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ, ওনারা আমি ছোট্ট করে উত্তরটা দিয়ে দিই। আপনারা সবাই নতুন, উনি বিয়ন লেভেল ওনার কমপ্লিট, বুঝছেন? সো এটা আপনার মাথার উপর দিয়ে যাবে মাস্ট। একটা মিনিট। তো আমাদের যে জিনিসটা নাই, এটা আপনারাও শুনেন, আপনাদেরও কাজে লাগবে। আমরা বাঙালিরা কি করি, যে আমরা ইংলিশের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, বাংলাতে আমরা কি করি, বানায়া লিখতে লিখতে উদ্দীপক টুদ্দীপক একদম, হ্যাঁ, একদম আওলা ঝাওলা বানাই ফেলি, ঠিক আছে। এত কাহিনী লিখি। ধরেন একটা মজার কথা বলি, যে এতক্ষণ তো ক্লাস করলাম, মজার কথা শুনলে আমাদের আরো ইন্টারেস্টেড থাকে। যে আমাদের একটা রচনা ছিল, যে মনে হয় বাংলাদেশের প্রকৃতি নিয়ে, ঠিক আছে। ওই প্রকৃতির মধ্যেও ধরেন লিখতে 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 এমন লেখা লিখছি, পরিবেশ দূষণ টুষণ, হ্যাঁ, তারপর মানুষ কি করে না করে, এমন কোনো কিছু নাই এটা লিখার বাদ দিন। লাইটটা অফ করেন সবাই। এমন তো একজন হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ সবাই। আচ্ছা, সো ওই রচনার মধ্যে ভাই এমন লেখা লিখছি, যেমন ওই যে পুরো পৃথিবী নিয়ে আসতাম। আর আমাদের সময় কি হইতো, ধরেন যে সাবজেক্ট গুলো আসতো,
সেইগুলাতে ধরেন কমন একটা টপিক ছিল কি শেখ মুজিব, বুঝছেন? আসলে আমার মনে হয় না যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা এই রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, যারা করতো তারা পড়তো না, কিন্তু খালি শেখ মুজিব লেখা চলে আসতো পরীক্ষার মধ্যে। ওই রকম আর কি। আমরা বাংলার মধ্যে লেখা একদম উল্টে ফেলি, কিন্তু যখন প্রশ্ন আসে অন্য একটা ভাষা, হ্যাঁ ধরেন ইংলিশ বা অন্য কোনো এতে, তখন আমরা কি করি, যে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা, যে আমরা নিজে থেকে কিছু লিখবো, যে মনের কথাগুলো আছে সেইগুলা লিখবো, এগুলো আমরা পারি না। আমরা কি করি, আগে আগে আমি মাথার মধ্যে একটা বাংলাতে ভাবি, হ্যাঁ ওইটা ভাইবা কি করি, ওইটাকে তখন ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করি। আর যারা জার্মান শিখতেছেন আপনারাও কি করেন, আগে যে অনেকে ওয়ার্ড শিখেন কি, জার্মান শিখেন, তারপর সেটার ইংরেজি অর্থ শিখেন, হ্যাঁ মানে ইংলিশ অর্থ, ঠিক আছে? যে এরকম ভাষা, ভাষা অর্থ পানি, এটা আপনারা অনেকে কি পানি না শিখা শিখেন কি ওয়াটার। সো এইটা কি, প্রথমে আপনি ভাষাটাকে, যদি আমি ইয়াতে বাংলা থেকে ডয়েস লিখতে যাই, তখন কি করেন, পানিটাকে আগে নেন ওয়াটারে, ওয়াটার থেকে তারপর নেন বাসারে। তো যে এইরকম যে বিষয়গুলা আপনারা সাইবেনের ক্ষেত্রে ইমেল যখন লিখবেন, আপনাদের কোনো যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ওইটা নাই। আপনারা কি করেন, যে থেমা যেটা, হ্যাঁ জাস্ট থেমা, থেমা গিলেন, থেমা গিলে গিলা, তারপর আপনারা করেন। কিন্তু যখন এই যে বাস্তবিক ক্ষেত্রে যাবেন, আমি আমার একটা ইনসিডেন্ট শেয়ার করি, যে আমার অফিস থেকে একটা ফর্ম ফিল আপ করতে দিছে এই লাস্ট ইয়ার আর কি, ডিসেম্বরের দিকে। তো আমার মোটামুটি যে তখন বেআইন সে আইন কোর্স প্রায় কমপ্লিট, ঠিক আছে? ওইখান থেকে আমি যখন এটা সলভ করতে যাব, ফর্মটা ফিল আপ করতে যাব, এমন কঠিন কঠিন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি কোনোদিন আমার বাপের জন্মে দেখি নাই। পরে আমাদের মিলাইতে হয় কিভাবে, ধরেন কনটেক্সট দেখা, হ্যাঁ যে আসলে এটা কি হইতে পারে। তো জার্মানটাকে আপনাদের ইজি করতে হইলে প্রথমত নিজের মাতৃভাষায় শিখতে হবে, দ্বিতীয়ত ট্রিক্স ফলো করতে হবে, হ্যাঁ। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, শুধু গ্রামার শিখলেই ভাই হবে না, গ্রামারের পাশাপাশি আপনারা শব্দার্থও শিখবেন, দুইটাকে কম্বাইন করে করবেন। আর আপনার সাইবেনের ক্ষেত্রে যদি আপনার যত আগে কি করবেন, যে দেখবেন আপনার কোনটাতে ভয় লাগে, ঠিক আছে, ওই করবেন। ট্রায়াল আইনস্টাইন ট্রায়াল রান, হ্যাঁ যেহেতু মনে হয় ইজিটা আগে সলভ করবেন, করার পরে, হ্যাঁ কারণটা যদি আমরা পারি, তখন আজটা বাইরে যায়, ঠিক আছে? তখন মনে হয় যে আমরা পুরো দুনিয়া জিতে যাবো, হ্যাঁ এরকম, যে যদি কোনো একটা পারি। তো সহজটা আগে সলভ কইরা যেটা ইজি হয় সেটা সলভ করবেন, তারপর কঠিনে আস্তে আস্তে হাত দিবেন, যে টাইল গুলা মনে হয় যে এটা তো একটু ডিফিকাল্ট, হ্যাঁ ওইগুলাও ভালোভাবে সলভ করার ট্রাই করবেন। আর পরীক্ষার আগে করেন, হ্যাঁ আপনি তো তান্ত্রিক, আপনার আমি দোয়া করে দিব না, বুঝছেন? ল্যাংটা বাবার একটা তাবিজ দিব না, আমার কাছ দিয়ে নিয়েন তাবিজ। ট্রাই আচ্ছা, করতে হবে। তিনটা টাইলে আসলে মানে তিনটা যে টাইল আছে, টাইল গুলার আছে সংক্ষিপ্ত ভাবে একটু বলেন যে কোনটা আসলে কি চাইতেছে ওরা। আচ্ছা আমি ফার্স্ট যদি টাইলটা এখানে ছোট্ট একটু করে বলতে যাই, এখানে আমাদের অলরেডি 11টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, ছোট্ট বুঝছেন? করে বলেন, ডিটেলস ভালো লাগবে না। আমি ভাবছি B1 এর ক্লাস আজকে, এর জন্য ঢুকলাম। হ্যাঁ, পরে না দেখি ঢুকছেন, সমস্যা ভালো হয়। করছেন, বুঝছেন? এখন এখানে যা আছে সব আইসের, হ্যাঁ। হ্যাঁ আর হ্যাঁ। আপনি আপনি আমার একটু নক দিয়েন, তখন আমি আপনার ডিটেলস যদি সময় পাই বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। অনেক আচ্ছা এমনিতে লেট হয়ে গেছে, তাদেরকেও ছাড়তে হবে, হ্যাঁ এখানে আমরা আবার প্রশ্ন উত্তরের একটা পর্ব রাখছি, একটু অপেক্ষা করেন, দেখি যদি শেষের দিকে সময় পাই তাহলে আমি আপনার এই জিনিসটা ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমি আচ্ছা পরে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন তো গেছি ভাই, বললা কি কি ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ। এখন এখন আমরা সরাসরি চলে যাব কি, আপনাদের ধরেন জার্মান যাওয়ার কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলো আগে বলি। তারপরে এই যে এইখানে জার্মানি যাওয়ার গাইডলাইন, এখন ঠিক আছে, এই রিলেটেড যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, সবকিছু এখন কইরা লাইবেন, হ্যাঁ। যে যাদের মনে থাকবে না তারা খাতার মধ্যে লিখেন। এরকম হয়, হ্যাঁ অনেক সময় কিছু বলতে হয় সেটা ভুলে যায়। তো খাতার মধ্যে লেখা শুরু করেন, একজন একজন, হ্যাঁ একজনের বেশি মাইক অন করবেন না, একজন আগে আচ্ছা বলবেন, ভাইয়া, শেষ করে তারপর আরেকজন বলবেন। কিছু মনে করেন না, আমি ওই যে ওই প্রশ্নটার অ্যান্সার তো পাইলাম না। কোনটা? শিওর পাবেন। ওই যে আপনার এই যে আপনি সোর্স যে বলছেন যে চারটা, এখানে চারটা সোর্স আছে, এখন এখান থেকে আমার মেইন সোর্স নিব কি, কোনটা নিব? মেইন সোর্স এখন আমি যদি বলি, যে আপনি এক কাজ করতে পারেন, হ্যাঁ প্রথমত আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ক্লাসগুলো একটু দেখতে পারেন, দেখে হ্যাঁ যদি আপনার ভালো লাগে তাইলে এটা কন্টিনিউ করেন। আর যদি মনে হয় যে আমাদের এই কঠিন বা ওইরকম না, হ্যাঁ হ্যাঁ। তখন আপনি কি করতে পারেন, তখন আপনি ওই যে ইংরেজি ইন্টারন্যাশনাল চ্যানেল, হ্যাঁ সেইগুলো আগে ফলো করতে পারেন। যদি আপনি ওই যে লার্ন জার্মান, হ্যাঁ জার্মান উইথ আনেয়া, ইউর জার্মান টিচার, এইগুলো যদি করেন, ঠিক আছে। এখন এগুলো তো ভিডিও দেখলাম, এখন প্র্যাকটিসের জন্য নিলাম এই যে ডিডব্লিউ লার্ন জার্মান, এটা নিলাম। তা এই হম দুইটা হম। নিলে হবে নাকি ওই যে বইও ফলো করতে হবে? না না, বইও লাগবে না। আর আপনি যদি আমাদের ক্লাসগুলো ফলো করেন, সেখানে কি, সেখানে আপনি দেখবেন যে এখানে আপনার ইয়াগুলা দেওয়া আছে, হ্যাঁ আপনার প্রথমে হলো আমাদের ক্লাসটা, তারপর মডেল টেস্ট বা উবুং পার্ট,
হ্যাঁ, যখন আপনি ক্লাসটা শেষ করবেন তখন আমাদের যে মডেল টেস্টটা আছে ক্লাসের মধ্যে পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, ওইটা যদি হ্যাঁ। সলভ করেন তাহলে আপনার আর কিছু করা লাগবে না ওইভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, না না, আমি দেখতেছি যে 4টা যদি করতে যাই তাহলে তো মেলা টাইম লাগে আর এত কিছু বুঝ মাথায় ধরবে না শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আপনি আমাদের ক্লাসগুলো দেখতে পারেন, যদি আপনার ভালো লাগে দেন আপনি কন্টিনিউ করতে পারেন, আচ্ছা আপনার উপর ডিপেন্ড আচ্ছা, করে। আপনাদের ক্লাস আর হচ্ছে এমনি ভিডিও দেখলাম ধরেন, আর হচ্ছে ডিডব্লিউ লার্নার, মানে এই 3টা করলেই হবে নাকি হ্যাঁ, বইটা বাদ? হবে। আচ্ছা আচ্ছা, আমার অ্যান্সার পাইছি। ওকে, আচ্ছা, এখন আমি যদি ছোট্ট করে বলি যে আপনারা যারা জার্মানি যেতে চান, তো তাদের জন্য জার্মান ভাষা শিখে যাওয়ার জন্য অনেকগুলো অপশন আছে। আমি আজকে ধরেন এখানে হয়তো যারা ব্যাচেলার্স করবেন, মাস্টার্স করবেন, এই রিলেটেড স্টুডেন্ট কম, হ্যাঁ। আর এখন ব্যাচেলার্স বা মাস্টার্স এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না, তাই ওইটা নিয়ে বললাম না, হ্যাঁ। এখন তাছাড়া যে মাধ্যমগুলো আছে যেগুলা দিয়ে আপনারা জার্মান ভাষা শিখে জার্মানি যেতে পারবেন, সর্বপ্রথম আমি সেইগুলা ছোট্ট করে বলবো, তারপর এই রিলেটেড যার যত প্রশ্ন আছে সেগুলো আপনারা করবেন। তো আপনারা জার্মান ভাইয়া আমি ভাষা একটা শিখে, কোশ্চেন করি এটা শুরু করার আগে। আচ্ছা বলেন। ভাইয়া আমি বলছি যে আমি এত মানে A1 থেকে প্রিপারেশন নিতেছি, তো সেই হুম, ক্ষেত্রে কি আমার A1 A2 তারপরে এটার জন্য কি আলাদা আলাদা এক্সাম দিতে হবে, নাকি আমি প্রিপারেশন নিয়ে B1 ডিরেক্ট বসতে পারবো? আপনি ডিরেক্ট বিয়ন বুঝতে পারবেন, হ্যাঁ। ভাই আমি শুনছি গুয়েতে যদি আমি হচ্ছে সিট নিতে চাই সেক্ষেত্রে নাকি ওদের হচ্ছে A1 A2 সার্টিফিকেট দেখাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, গুয়েতে যদি আপনি পরীক্ষার জন্য না, যদি আপনি তাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে সার্টিফিকেট দেখাইতে হবে। আর যদি আপনি সরাসরি B1 পরীক্ষা দিতে চান, তখন আপনি যদি সিট বুক করতে পারেন তাহলে পরীক্ষা দিতে পারবেন, এখানে সার্টিফিকেট লাগবে না পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। ভাইয়া এক্সাম নিয়ে আরেকটু কিছু বলেন, আমি যদি গুয়েতে সিট না পাই সেক্ষেত্রে কোথায় গিয়ে কিভাবে হচ্ছে আসলে বুঝতেছি না কিভাবে পরীক্ষা দিব। আচ্ছা, সেই জন্য আপনারা দেশের বাইরে পরীক্ষা দেওয়ার প্রিপারেশনটা রাখবেন। হয়তো কিছুদিন পরে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা যদি খুলে দেয় তখন পরীক্ষা দেওয়াটা ইজি হবে, হ্যাঁ। তাছাড়া আর আমরা ওই পাকিস্তানে পরীক্ষা দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে আর কি একটা কাজ করতেছি। এইটা যদি দেখি, যদি আপনাদের অন্তত 50,000 টাকার ভিতরে যদি এটাতে পরীক্ষা দিতে পারেন, তাহলে আমরা এটা নিয়ে অলরেডি রিসার্চ করতেছি বা জানার ট্রাই করতেছি, এটা হইলে ওইটাও জানাবো। সো এই যে আপনাদের এখন এই প্রশ্নগুলোর উত্তর আমি আস্তে আস্তে একের পর এক দিব। এখন আমি একটু এটা শেয়ার করে নেই, হ্যাঁ আপু। আচ্ছা, ভাইয়া, যদি সবাইকে কিছু মনে না করতো আমি কথা বলি যে এই যে এক্সাম দিব তারপর ফিউচার, এটা ভাই পরে হবে, আগে কিভাবে ভাষাটা শিখবো সেই মানে ইয়েগুলা দেন যাতে হ্যাঁ হ্যাঁ, কাজে দেয়। অবশ্যই। আচ্ছা আচ্ছা ভাইয়া, শেষে গিয়া পরে আপনিও বললেন, সবার কথাই শুনবো। যেহেতু অলরেডি রাতের 11টা প্রায় বাজে, তাহলে আমরা যত তাড়াতাড়ি হয় আমরা আসলে শেষ করে দেওয়ার ট্রাই করব। তো এখন আমি যদি ছোট্ট করে বলি যে আপনি জার্মান ভাষা শিখে জার্মানি যাওয়ার জন্য অনেকগুলো ওই আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি আমি ছোট্ট করে বলি যে কিছুগুলাতে একটু এজ লিমিট আছে, যাদের বয়স 26 বছরের কম, হ্যাঁ, তাদের থেকে আগে শুরু করি। সর্বপ্রথম যেটা, এখানে আপুরা যারা আছেন তাদের জন্য একটা সুখবর দেই বা হ্যাপি নিউজ, যেটা যে আপনারা অনেকে যদি A1 কমপ্লিট করেন, A1 কমপ্লিট করেও জার্মানি যেতে পারবেন, ঠিক আছে। সো এই বিষয়টা আগে বলি। সো আপনারা ছেলে মেয়ে যারা আছেন, মেয়েদের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধাটা বেশি এই ক্ষেত্রে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে তুলনামূলক একটু কম, হ্যাঁ। তো আমি যদি ছোট্ট করে বলি যে আপনারা যখন A1, আপনারা যারা এই যে এখানে ইয়ে করছেন, হ্যাঁ, যে আমি আউসবিল্ডিং নিয়ে জার্মানি যাব, তাদের বলবো যারা সবেমাত্র ভাষাটা শেখা শুরু করতেছেন, তারা শুধু এই একটা অপশন রাখবেন না, শুধুমাত্র আউসবিল্ডিং অপশনটা রাখবেন না। কারণ কি, কারণ যখন আমরা আমাদের হাতে একটাই অপশন থাকে তখন আমাদের জার্নিটা আরো কঠিন মনে হয়। কিন্তু এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আপনারা একদম শুরু থেকে শুরু করবেন, যেটা দিয়ে আপনি জার্মানি যেতে পারেন, বুঝতে পারছেন? সো একদম A1 দিয়ে শুরু করবেন। A1 দেওয়ার পর আপনারা আউপিয়ার, হয়তো অনেকে শুনছেন এই বিষয়টা, এটা হলো এক প্রকার কালচারাল এক্সচেঞ্জ। আমি বিস্তারিত বলবো না, হ্যাঁ, জাস্ট ছোট্ট করে বলবো, এইটা যদি আপনাদের বয়স 26 বছরের কম হয় তাহলে আপনারা এটা ট্রাই করতে পারবেন। A1 কমপ্লিট করেই এইটাতে আর কি আবেদন করতে পারবেন। আর মেয়েদের জন্য যারা আপুরা আছেন তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ, আপনারা জার্মানি যেতে পারবেন, হ্যাঁ। আর যদি আমি রিসেন্টলি কথা বলি, গত গত নভেম্বরের শেষ থেকে এই মার্চ মাস পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের নিজেদের 9 জন স্টুডেন্ট এবং অন্যরা যারা আছে মোটামুটি যারা আমাদের সাথে কানেক্টেড, এইরকম 15 জন ভিসা পাইছে। আবার ধরতে পারেন 20 জনের উপরে কন্টাক্ট পাইছে, যার মধ্যে থেকে 15 জন ভিসা পাইছে, বুঝতে পারছেন এই আউপিয়ার জিনিসটাতে। তো এইখানে মোটামুটি যদি আমি বলি যে এখানে মেয়ে ছিল প্রায় 9 জনের মতো, বাকি 6 জন হলো ছেলে, হ্যাঁ। তো এই 5 জন 6 জন ছেলে যারা এই যে এই আউপিয়ার নিয়ে ভিসাটা পাইছে। তো এইখানে সুযোগ আছে, আপনারা যখন A1টা কমপ্লিট করবেন তখন এটাতে
আবেদন করবেন, হ্যাঁ আবেদন দিয়ে শুরু করবেন। তাইলে কি আপনার B1-এ যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলা রাস্তা থাকবে, হ্যাঁ যে একটা চাবি ট্রাই করলাম, এটা না হইলে আরেকটা, আরেকটা না হইলে আরেকটা, ঠিক আছে। জাস্ট একটা অপশন যদি রাখেন তাহলে আপনাদের অনেক প্যারাময় মনে হবে জার্নিটা, হ্যাঁ টাফ মনে হবে। তাই কি করবেন, একটু বেশি আপনারা রাখার ট্রাই করবেন। তারপর যদি আমি বলি যে এই যে আউপিয়ার যেটা, এটাতে মেয়েদের সুযোগ বেশি, আপুরা A1টা কমপ্লিট করেই চোখ বন্ধ করে আবেদন শুরু করবেন, হ্যাঁ। এইটার নেগেটিভ দিক যদিও আছে, কিন্তু নেগেটিভ দিক থেকে পজিটিভ গুলাই বেশি। আর নেগেটিভ যেগুলা, সেগুলা যদি আমাদের কপালে কিছু খারাপ থাকে, ওইটা খারাপ হয়, সেটা ভবিষ্যতে বলবো আসলে বিস্তারিত ভাবে, এখন ছোট্ট করে বলতেছি। তারপর যখন আপনারা প্রপারলি A2টা শেষ করবেন, হ্যাঁ যাদের পেশেন্টটা ভালো থাকবে তারা এখানে ওই যে FFEOT যেটা, এটাতে আর কি আপনার 26 বছরের নিচে যারা তারা আবেদন করতে পারবেন। এটা হলো একটা স্বেচ্ছাসেবী পেশা, হ্যাঁ। এখানে আপনারা স্বেচ্ছাশ্রম করার জন্য জার্মানিতে যাবেন, বা বিশাল ওই যে যেগুলা সোশ্যাল অর্গানাইজেশন আছে সেই কাজগুলাতে যাবেন, হ্যাঁ এগুলা শেখার জন্য, করার জন্য, বা জার্মানির ভূমিকা রাখার জন্য, ঠিক আছে। তো এটা হলো FFEOT, যারা 26 বছরের কম তারা এটাতে আবেদন করতে পারবেন। তারপর যদি বলি যে যাদের বয়স 26 বছরের বেশি, তারাও এইরকম একটা স্বেচ্ছাসেবী কাজ আছে যেটাতে আপনারা করতে পারবেন, সেটাকে বলে BFD, হ্যাঁ। বাংলাদেশ থেকে যদিও B1 দিয়ে বেশিরভাগই ভিসা পাইছে, যারা যেই কয়জন আর কি এখানে কন্ট্যাক্ট পাইছে বা ভিসা পাইছে। A2 দিয়াও আমার পরিচিত ধরেন 3-4 জন, যাদের A2 দেওয়ার পর পেশেন্টটা ভালো ছিল, তারা কিন্তু কন্ট্যাক্ট ম্যানেজ করতে পারছে, ভিসা ম্যানেজ করতে পারছে। সো A2 দিয়া এখানে আপনার সুযোগ আছে, যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বা ওইভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, এটাও করতে পারেন। যখন আপনাদের এটা শেষ হবে, তারপর B1টা কমপ্লিট করবেন, তখন তো চোখ বন্ধ করে হাউস বিল্ডিং এ আবেদন শুরু করবেন, ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে মোটামুটি আমি 3টা অপশন আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ যেগুলা থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে। যে এই 3টা অপশন দিয়ে আপনারা একদম A1 থেকে শুরু করতে পারবেন। আপনার হাতে ছিল শুধু হাউস বিল্ডিং, কিন্তু এখানে আমি আরো এক্সট্রা কিছু অপশন আপনার কাছে দিয়ে দিলাম, হ্যাঁ যেটা হেল্পফুল হবে। তারপর যদি আসি যে এইটার পরে, হ্যাঁ ভাইয়া, জি হ্যাঁ আউপেন নিয়ে একটু কথা, একটা জিনিস জানার ছিল। ছোট্ট করে বলবেন, ছোট্ট করে উত্তর দিব। হ্যাঁ অবশ্যই ছোট করে বলবো। মানে শিক্ষার যোগ্যতা আউপেয়ারের জন্য কোনটা বাধ্যতামূলক, এসএসসি নাকি এইচএসসি? এসএসসি রেকমেন্ড কোনো আছে নাকি? জাস্ট এতটুকু বললে হবে? আচ্ছা আচ্ছা, এটা মূলত ধরেন HSC লাগে, কিন্তু যদি ফ্যামিলি চাই, হ্যাঁ যদি হোস্ট ফ্যামিলি চাই, তাহলে আপনাকে SSC দিয়েও নিবে, হ্যাঁ এটা ফ্যামিলির হাতে, SSC দিয়েও সম্ভব, পসিবল আর কি। আচ্ছা ওকে। তারপর, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা তারপর যদি যাই যে এইটার পরে, হ্যাঁ যে যাদের ব্লক অ্যাকাউন্ট দেখানোর টাকা আছে, এখন তাদের জন্য বলি, যাদের ব্যাচেলর কমপ্লিট আছে এবং ব্লক অ্যাকাউন্ট দেখানোর টাকা আছে, তারা আপনারা ওই যেটা হলো অপরচুনিটি কার্ড, ওইটাতে ট্রাই করে দেখতে পারেন। এটা মোটামুটি ভালো একটা সুযোগ। আর আহ, আরেকটা অপশন হলো জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা, ঠিক আছে। সো যাদের ব্লক অ্যাকাউন্ট দেখানোর টাকা আছে, আপনারা এই দুইটা এক্সট্রা চুজ করতে পারেন, ঠিক আছে। যদি যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা, সেখানে আর কি আপনার রিকোয়ারমেন্ট বলি, সেখানে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে, বাংলাদেশ থেকে A1 A2 লেভেলটা জানা থাকা লাগবে। যারা আর কি ওই রকম প্যারা নিতে না চান, আর কি ইজিলি যাইতে চান, তারা এটা দেখতে পারেন, ঠিক আছে। তো এই মোটামুটি যে অনেকগুলো অপশন আছে জার্মানি যাওয়ার, আমি ছোট্ট করে বলার ট্রাই করছি। এখন হলো আপনাদের পালা, ঠিক আছে। আপনাদের এই রিলেটেড যত প্রশ্ন আছে এখন প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাই। অপরচুনিটি এটা কি হাউস বিল্ডিং এর যে কোন এজের কোনো লিমিট আছে? আর ডিপ্লোমা আচ্ছা দিয়ে কি যাওয়া যায় কিনা? আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ আপনাদের সবাই একটু রিকোয়েস্ট করি যে আগে একজন প্রশ্ন করবেন, ওনার প্রশ্ন করা শেষ হইলে তারপর আরেকজন করবেন। যদি যে আগে বলবে, ঠিক আছে, তারপরে যে বলবেন সে একটু চুপ হয়ে যাবেন, তারপরে আপনি প্রশ্নটা করবেন, ঠিক আছে। সবাই প্রশ্ন করার সুযোগ পাবেন। হ্যাঁ একজন বলেন। আমার মনে হয় যে হ্যান্ড রাইজের অপশনটা চালু করলে ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা একজন একজন শুরু করেন, হ্যাঁ এইভাবে ডাকতে গেলে আমার সময় লাগবে। প্রশ্ন করেন। হাউস বিল্ডিং এর জন্য কি এজ লিমিট আছে কোনো? আর ডিপ্লোমা দিয়ে কি যাওয়া সম্ভব কিনা? আচ্ছা হ্যাঁ, জি ডিপ্লোমা দিয়ে যাওয়া সম্ভব। তারপর যদি বলি যে এজ লিমিট, হ্যাঁ অফিসিয়ালি এজ লিমিট 35 বছর পর্যন্ত। তবে বাংলাদেশ থেকে তাওহিদ ভাই নামে একজন আমার পরিচিত আর কি, উনি 39 বছরে হাউস বিল্ডিং করতেছে। তো এটা ডিপেন্ড করে আপনার ডেডিকেশন, মোটিভেশন এবং কোম্পানির উপর। যদি কোম্পানি চায় তাহলে তারা আপনাকে 60 বছর বয়সেও হাউস বিল্ডিং দিতে পারবে, বুঝতে পারছেন?
আচ্ছা, আর ডিপ্লোমা দিয়ে কি যে কোনো সাবজেক্টে আবেদন করা যাবে B1 কমপ্লিট থাকলে? জি জি, ডিপ্লোমা কমপ্লিট থাকলে আপনি মোটামুটি 350 বা ধরতে পারেন যে 400 প্লাস সেক্টর, এখানে আপনি কম বেশি সবগুলোতে আবেদন করতে পারবেন। ভাইয়া আউটডোরে গিয়ে তারপরে কি হাউস বিল্ডিং এ মুভ করা যায়? জি জি, আউটপেয়ারে গিয়ে আপনি যে কোনো ভিসাতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। হাউস বিল্ডং, হ্যাঁ, স্কিল্ড ওয়ার্কার, ব্যাচেলর সামথিং, যে কোনো। ভাইয়া নার্সিং হাউস বিল্ডিং নিয়ে কিছু বলেন। আচ্ছা, নার্সিং হাউস বিল্ডিং দিয়ে আমি একদম বিস্তারিত একটা আর্টিকেল লিখে দিয়েছি গ্রুপের মধ্যে, হ্যাঁ। ওইটা দেখলে আমার মনে হয় না কারোর থাকবে। যে ছোট্ট করে বলি যে এখানে নার্সিং হাউস বিল্ডিংটা হলো সব থেকে ডিমান্ডিং, মোস্ট ডিমান্ডিং একটা সেক্টর, যেটা ডিমান্ড অন্তত জার্মানিতে বা পৃথিবীতে কখনো কমবে না, এটার বাড়বে, হ্যাঁ। এটাতে হাই স্যালারি পে করে। তো যারা এটাতে যাবেন, হ্যাঁ, আপনারা হাউস বিল্ডিং টার্গেট করলে আপনারা এই জিনিসটা টার্গেট করতে পারেন, ঠিক আছে। যদি আপনারা এই বাংলাদেশে আমি ডিপ্লোমা নার্সিং শেষ, সেই ক্ষেত্রে কি আমার মানে যাওয়াটা একটু ইজিলি হবে? ইজিলি, তখন কি আমি আপনাকে বলি, এখানে যে অভিজ্ঞতা লাগবে, ডিগ্রি লাগবে, বিষয়টা এরকম না। আপনার এইচএসসি কমপ্লিট থাকলে এনাফ। তবে কি আপনি আপনি যতটা ডিপলি নার্সিং সেক্টরটা সম্পর্কে জানেন, বাকি স্টুডেন্টরা তো জানে না, হ্যাঁ। তখন কি, যখন কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন নার্সিং সেক্টরে হাউস বিল্ডিং করতে চাও, কেনই নার্সিং সেক্টরে, হ্যাঁ, বা আমাদের কোম্পানিতে কেন তুমি করতে চাও, তখন আপনি যেহেতু গিয়ে যখন তারা আপনার মোটিভটা জানতে চাইবে, তখন কি আপনি সুন্দর করে তাদের এক্সপ্লেন করতে পারবেন বা খুব সহজে তাদের ইমপ্রেস করতে পারবেন। কারণ আমি যে জিনিসটা যত ভালো গিয়ে বাংলাদেশ থেকে যদি আপনি থেকে যায়, তারপর জার্মানিতে গিয়ে তারপর চেঞ্জ করে ফেলে, হ্যাঁ। তো যদি আপনার লো লেভেলের ক্ষমতা থাকে, তাহলে আপনার জি। জার্মানি ওই ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে যাওয়া বেটার হবে। সেখানে গেলে আপনার হাতে অনেক অপরচুনিটি থাকবে। আপনি সেখানে টপ লেভেলে যে হাউস বিল্ডিং গুলো আছে সেগুলো খুব সহজে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, ব্লক অ্যাকাউন্ট কত, মানে মানে কত ইয়া দেখাইতে হবে, এটা কি একটু আইডিয়া দেওয়া যাবে ভাইয়া? এটা আপনি 6 থেকে 12 মাসের মতো ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন। 6 মাসের জন্য করলে 6000 ইউরো সামথিং, 12 মাসের জন্য করলে 11,903 ইউরোর মতো লাগবে আর কি। আচ্ছা, এটা ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে। জি জি। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, আচ্ছা, আমার ওয়েলকাম। একটা হ্যাঁ, কোশ্চেন ছিল, এই সেম জি, সেম কোশ্চেন, মানে বলেন। এরকম কোশ্চেনই আর কি। সেটা হলো গিয়া, মানে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে B1 কমপ্লিট করার পর অনেকগুলো অ্যাপ্লাই করতে হয়, 200 300 500 700। তো কম বলছেন। সেম প্রোফাইল দিয়া, মানে ওই B1 দিয়া, তো সেই স্টুডেন্ট যদি জার্মানি থেকে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করে, তার পার্সেন্টেজ কতটুকু পাবার? তার তার 99% পার্সেন্টেজ, যে সে ধরেন 15 দিনও লাগবে না হাউস বিল্ডিং ম্যানেজ করতে, ঠিক আছে। 2 দিনেও সম্ভব। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল। হুম, আপনি হুম। বললেন আপনি বার্লিনে ছিলেন। অ্যাকচুয়ালি আমি বার্লিনে থাকি, তো আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আচ্ছা ভাই, আমি এখন বাংলাদেশে আছি, বুঝতে পারছেন আপনি। আপনার আপনার নামটা কি ভাই, যদি নামটা বলতেন। আমি ফিরোজ। ফিরোজ, ও আচ্ছা। ইনশাল্লাহ ভাই, আমারও প্ল্যান আছে, যদি সবকিছু ঠিক থাকে। আমার নিজের ছোট্ট একটা আইটি ফার্ম আছে, হ্যাঁ, বাংলাদেশে। তো এইটা নিয়েও আমরা কাজ করতেছি, ছোট কোম্পানি তো। তো ওইভাবে এইটা যদি গুছিয়ে উঠতে পারি, আমার প্ল্যান হয়তো আমি, আমার সবকিছু হাতে, তো আমি হয় কোরবানির আগে চলে যাব, নাহলে পরে, হ্যাঁ। আমার এই প্রজেক্টের উপর ডিপেন্ড করতেছে। ইনশাল্লাহ ভাই, দেখা হবে, হ্যাঁ। আচ্ছা, কুরবানির পরে আসতেছেন? ঠিক জি আছে জি জি। ভাই, দেখা হবে তাইলে। আপনি বলতেছেন যে 99% শিওর সে পাবে অবশ্যই ভাই। B1 কমপ্লিট থাকলে। ওকে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তারপর অন্য কারোর কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। একজন, হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, আমি বলি। হুম। জি ভাইয়া, আমি তো হচ্ছে সার্চিং বিষয়ে যেতে যাচ্ছি, তো এটার প্রসেসটা যদি একটু শর্ট করে বলতেন। আচ্ছা, এইটা নিয়ে একটু কনফিউজিং একটা বিষয় আছে, কারণ আপনার আমি ধরেন এখানে কি, আপনি এখন এখানে একদম জুয়া খেলার মতো একটা পরিস্থিতি, আমি যদি শর্ট করে বলি, যে যেটা হলো হাউস বিল্ডিং সুখে ভিসা। সো এটা হলো কি, আপনার অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা B1 সার্টিফিকেট লাগবে, ব্লক অ্যাকাউন্ট করতে হবে। দ্বিতীয়ত কি, যে আগে যে জিনিসটা ছিল, যে এখানে আপনার আবেটুয়া লাগতো, ঠিক আছে, মানে ওই যে 13 ক্লাস, যেটা বুঝতে পারছেন, মানে এইচএসসির পরে আরো 25% ক্রেডিট কমপ্লিট লাগতো। এখন যে জিনিসটা
আবার মাঝখান থেকে আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি যে এখন নাকি এইচএসসি দিয়েও ধরেন ইন্ডিয়া থেকে তারপর পাকিস্তান থেকে ভিসা হইছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা আমি শিওর বলতে পারতেছি না যে আপনার এইচএসসি দিয়া হবে কিনা। যদি আপনার 25% ক্রেডিট কমপ্লিট থাকে তাহলে চোখ বন্ধ করে এটাতে আবেদন করে দেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া বলেন। একটা আছে আপনার বিএসসি করার পরে মাস্টার্স এর জন্য আমরা যে এমবাসি সিরিয়াল নেই না, ওইটার টাইম তো শুনলাম প্রায় 2 বছর বা 1 বছরের উপরে সময় লাগে। তো ওইটা কি এখনো কন্টিনিউ আছে নাকি নতুন কোনো চেঞ্জ করছে? আর একটা হলো যে আপনার হাউস বিল্ডিং এর জন্য আমরা আবেদন করি, তো মতো লেট হয় নাকি ওইটা আলাদাভাবে সিরিয়াল থাকে, ওইটার টাইম কম? এইটুকু যদি ওকে, জানতেন। কারণ আমার আচ্ছা আচ্ছা, ছোট্ট করে বিএসসি কমপ্লিট হবে, তো আমি ভাবছি দুইটাতে অ্যাপ্লাই করে দিব, যেটাতে আসে আর কি, হাউস বিল্ডিং এবং মাস্টার্স। আচ্ছা, হ্যাঁ, যদি ছোট্ট করে বলি, হাউস বিল্ডিং এ কোনো ওয়েটিং পিরিয়ড নাই, ঠিক আছে? আপনার এরকম করে 3 মাসের ডক একসাথে দেয়, তাহলে খুব অদূরই, হ্যাঁ, মানে 2026-এর মাঝামাঝিতেই কি হয়ে যাবে, ঠিক আছে? তখন নতুন সিস্টেম চালু হবে, তখন কি হবে, তখন আপনি সাথে সাথে ইয়া নিয়ে করতে পারবেন। এটা আর কি এখন এমবাসির উপর আচ্ছা ডিপেন্ড ভাইয়া, করে। আমি বুঝতে একটা পারছেন? জিনিস শুনলাম কি, আগে তো ছিল আপনার পাসপোর্ট দিয়ে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। আমি একটা শুনলাম কি, ওই যে এখন যদি আপনার ভার্সিটি অফার লেটার পাওয়া পাওয়া যায়, তাহলে ওইটা দিয়া করলে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম একটা শুনলাম। ওইটা কতটুকু সত্য আসলে আমি জানি না। ওইটা ওইটা ওইটার জন্য কি, মানে ওইটা যেটা ওই নিয়ম আর কি। এইটা যখন এই যে যাদের আচ্ছা এখন ভাই, পর্যন্ত ওয়েটিং এটার অ্যান্সারটা পিরিয়ড আমি আছে দেই, এটার অ্যান্সারটা দেন। আমি দেই ওনাকে। আচ্ছা, এটা হলো গিয়া এখনো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কিন্তু কথা হলো আগে যারা মানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তাদেরকে শেষ করার পর আপনারটা দেখবে। তাইলে কি হবে, মানে আপনি যে অফার লেটারটা নিলেন সেটা আপনার কোনো ভ্যালু মানে কাজে দিবে না। আপনার 2 বছর পরে যখন দেখবে ইউনিভার্সিটি তো এতদিন ওয়েট করবে না। তো সিস্টেম রাখছে, বাট যারা ওয়েটিং পিরিয়ডে আছে তাদের পরে আপনারটা দেখবে। সো মানে আপনার এটা রাখছে আলটিমেটলি ওয়েট ঠিকই, করতেই ধরেন হবে। কোনো কাজের না আর কি। হ্যাঁ, এটা কাজের হ্যাঁ আছে, ভাইয়া, এটা হ্যাঁ, আরো আমি যারা এই জন্য স্কলারশিপ এই জন্য বল আচ্ছা, আমি এই জন্য বলছিলাম, কারণ যারা এম্বাসি আপনার সিরিয়াল নিয়ে রাখে, সবাই তো আবার পরবর্তীতে ভার্সিটি অফার লেটার পায়, অনেকে পায় না। সেই ক্ষেত্রে তাদের তো এম্বাসি বেস করে অনেক সময় কাজে হয় না। এই জন্য যারা অফার লেটারটা পায় ভার্সিটি থেকে, তারা এম্বাসি কলটা তাড়াতাড়ি পাওয়া যায়, এরকম না না, ভাবছিলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি ক্লিয়ার করে দেওয়ার একটু জন্য। অ্যাড করে দিই, একটু সময় দেন। আমার জানা নলেজ বলেন। থেকে সেটা হচ্ছে যে যদি আপনি অফার লেটার পান, প্লাস হলো যে আপনি যদি স্কলারশিপ পান, ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা অপশন আছে, ওইটা আপনি সিলেক্ট করবেন এবং আপনার ভিসা কল মোটামুটি মানে আপনার এম্বাসি থেকে 1 মাসের মধ্যে আপনাকে ডাকবে, যদি আপনি স্কলারশিপ ইনশিওর করতে পারেন। আর জার্মানিতে আচ্ছা স্কলারশিপ স্কলারশিপটা কয়েক ধরনের। আচ্ছা স্কলারশিপ স্কলারশিপটা হলো সম্পূর্ণ কয়েক 10 আলাদা মিনিট। ধরনের। ক্যাটাগরির। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু ছোট্ট করে বলি। আচ্ছা, আমি 10 মিনিট একটু ছোট্ট করে বলি যে এখানে কি, যদি আপনার যদি স্কলারশিপ থাকে তাহলে কোনো ওয়েটিং পিরিয়ড নেই। যদি স্কলারশিপ না থাকে, হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে রাখলেন, ওইটা আপনি নিয়ে রাখলেন নামের, ঠিক আছে, কিন্তু কোনো কাজের না। আলটিমেটলি ওইটা ফাউ, বাংলা কথা যেটা, হ্যাঁ। হ্যাঁ, ধরেন ওই রাইট যে রাইট। আমার দাদা আছে ঠিকই, কিন্তু কিন্তু দাদা গান গাইতে পারে না, ওইরকম আর কি। বুঝছেন? দাদা শিল্পী আমার, কিন্তু দাদা গান গাইতে পারে না, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আচ্ছা, এটা একটু কনফিউশন ছিল, ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে ওকে। আচ্ছা, তারপর ভাই 100 জন থেকে 40 জন আয় পড়ছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া, একসাথে কি কয়েকটাতে হাউস বিল্ডিং এ কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করা যায় একসাথে? একসাথে আপনি 1000 পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম পরবর্তীতে ভাই। বলেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই মালয়েশিয়া থেকে এই অ্যাম্বাসি দাঁড়ানো যাবে হাউস বিল্ডিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে আমি পারবেন, কিন্তু এখন আসলে ভাই মালয়েশিয়া নিয়ে আমি একটু নিজে একটু কনফিউশনে আছি। কারণ কি, কিছুদিন আগে ধরেন মালয়েশিয়াতে একটা কি যেন আইন করছিল যে সেখান থেকে আর কি এমবাসি ফেস করা যাইতো না। এখন হয়তো এই যে কিছুদিন আগে ব্যাচেলর জন্য একজন ফেস করছে, হয়তো করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি একটু শিওর হয়ে নেবেন, আমি শিওর না তো যে আমি কিছুদিন আগে শুনছি একজন এমবাসি ফেস করছে। বুঝতে পারছেন? আমরা তো স্টুডেন্ট ভিসা আছে, তো এই হাউস বিল্ডিং এর জন্য মানে আমরা বাংলাদেশে চলে যাব বলেন, ভারতের এইটাই তো। আমি কার থেকে শুনবো, এটা তো আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার তো আপনি আপনি একটু আমার ইনবক্সে ভাই নক দিবেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। আমি এটা কনফার্ম হয়ে তারপর আপনাকে আমি জানাবো, ঠিক আছে?
ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া ভাইয়া নেক্সট আমার কিছু কোশ্চেন ছিল, যদি একটু দিতেন। আচ্ছা ভাইয়া, এই হাউস জি 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 ভাই বল। হাউস বিল্ডিং সম্পর্কে আমার নলেজটা একটু কম বা রিসার্চ কম করছি আর কি, এর জন্য জিজ্ঞাসা করতেছি। আমার ব্যাকগ্রাউন্ড যেটা, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার কোশ্চেন ম্যাচ করতেছে না। যেমন ধরেন আমি ফ্রিল্যান্সিং করতেছি 2022 সাল থেকে, সেখানে মোটামুটি নিজের ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আসা। তো দেখা হুম গেছে হুম। আমার তো এই ক্ষেত্রে যাওয়া বা হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করা বা ধরেন ওইখানে যাইয়া জব পাওয়া বা ফিউচারটা কিরকম, এটা একটু আপনার থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি যদি শর্ট করে বলি ভাই, এইখানে আপনার 350 প্লাস সেক্টর আছে। সেখানে একদম গুটি কয়েক, হ্যাঁ, মানে যেগুলা সিলেক্টেড, যেগুলাতে আর কি সাইন্স ব্যাকগ্রাউন্ডটা লাগে। আবার অনেক সময় কোম্পানি চাইলে লাগে না, বাংলা কথা যেটা। এখন এখন ধরতে গেলে আপনি যে কোনোটাতে আবেদন করতে পারবেন। আর আমি বলবো আপনার ভালো লাগা অনুযায়ী ভাই আপনি আবেদন করেন, যেটাতে আপনি প্যাশনেট, ঠিক আছে? কারণ ভাই আমি যদি বলি যে এই যে আমার যেটা ব্যাচেলর্স মাস্টার্স ধরতে গেলে এই যে ইয়াতে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইগুলাতে। সো এই যে এইখন আমার যেরকম মনে হইতেছে, আমি যে যে ওয়ার্ক লাইফে বা প্রফেশনাল লাইফে আছি এখন ভাই, আমার এই যে কোডিং যে জিনিসটা বা এই এই যে আইটি সেক্টর যে জিনিসগুলো, এইগুলো ভাই আমার প্রচুর রকম পাইথন। বিরক্ত লাগে, বুঝছেন? সত্যি কথা যেটা, মানে যখন আমার ওয়ার্ক প্রেশার থাকে তখন আমার মনে হয় যে ভাই আমি যদি এই দুনিয়াতে না থাকতাম। হ্যাঁ, এরকম থটসও আসে মাঝে মধ্যে যখন আমি প্যারা খাওয়া শুরু করি। তো এই যে আপনাদের লাইফে যাতে এরকম সিচুয়েশনটা না আসে, সেই জন্য যেটা আপনার ভালো লাগে, ভালো লাগা অনুযায়ী ভাই করেন, বুঝতে পারছেন? যেটাতে আপনি সারা জীবন করতে পারবেন, যাতে আমার মতো আফসোস না আসে, বুঝতে পারছেন? আসলে ভাই পাইথন আচ্ছা দিয়ে খালি তা মাথা ভাইয়া, ঘুরে ভাই। জি জি বলেন ভাই। এই যে মাত্র বললেন যে 300 প্লাস মানে 300-350 মতো আর কি সাবজেক্ট আছে এখন। ওই যে এইচএসসি মানে যদি একজন মানবিকে থাকে বা ব্যবসায় থাকে, এখানে কি গ্রুপের কোনো বিষয় আছে যে আমি এই গ্রুপের আমি ওই সাবজেক্ট নিতে পারবো না, বা আমি এই গ্রুপের আমি সব সাবজেক্ট নিতে পারবো, এরকম কোনো কিছু আছে? আচ্ছা, এইটা গুটি কয়েক, হ্যাঁ আমি বললাম তো। ধরেন যে এমন কিছু সেক্টর আছে যেগুলোতে অনেক সময় সায়েন্স চাই, ঠিক আছে? সায়েন্স চাই। এখন যদি আপনি কোম্পানিকে বুঝাইতে পারেন যে না আপনি, সরি ভাই আপনাকে আমি বের করতে বাধ্য হইলাম। এই এই এ এই ভাই, সময়টা কি? এইটা মনে হয় ওই যে ওই ছেলেটাই আরেকটা ইমেল দিয়ে ঢুকছে, বুঝছেন? আচ্ছা ভাই, আপনার আমার কোয়েশ্চেন আনসারটা। ভাই এক মিনিট, ব্লক করে নিই। আচ্ছা। আচ্ছা, এই যে- হ্যাঁ ভাই, টেলটা আপনার ইজি হয়, হ্যাঁ গণিতের তুলনায় ইজি হয়, পাস করা সহজ আর কি। হ্যাঁ, হুম। আর ওইটা তো মালয়েশিয়ায় গিয়ে দিতে হয়, তাই না? মালয়েশিয়া, ইন্ডিয়া, যে সব দেশে আর কি টেলকে সেন্টার আছে সেই সব দেশে আর কি পরীক্ষা দিতে পারবেন, বুঝতে পারছেন? জি জি। আর হচ্ছে আমি জাস্ট একটা কোয়েশ্চেন, জাস্ট লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কি আমি প্রসেসটা এখনো ঠিকভাবে বুঝতে পারতেছি না যে কি আমি কি মানে হচ্ছে আমি ডকুমেন্টস কিভাবে সাজাবো, মানে পাসপোর্ট কখন রেডি করব, ডকুমেন্টস কখন সাজাবো, ওটা বুঝতেছি না। জি ভাই। যে আমি হচ্ছে ডকুমেন্টস সাজানোর বিষয়টা এখনো বুঝতে পারতেছি না যে কি মানে আচ্ছা কোন লেভেলে গিয়ে আমি পাসপোর্ট রেডি করব, কোন লেভেলে গিয়ে আমি ডকুমেন্টস আচ্ছা সাজাবো। ভাইয়া, এগুলা ভাই, এগুলা আমি মনে করি যে ভাষা শেখার পরে এগুলা জানা দরকার, বুঝছেন? আমরা আচ্ছা এখানে আচ্ছা সবাই নতুন, ভাই, এখানে এগুলো কি হলো প্রশ্ন ভাই, করে? ভাই আমি এখানে ছোট করে, হ্যাঁ আচ্ছা, পাসপোর্টটা আপনি এখন তৈরি করে ফেলেন। আর বাকিগুলা আপনার যখন হায়ার লেভেলে যাবেন তখন আপনি রেডি করবেন, ঠিক আছে? মানে আপনি B1 লেভেলে। হুম হুম। আচ্ছা ভাই, ভাই থ্যাংক ইউ। খালি এখানে খালি এলাই আলোচনা হবে না, কোনো ক্লাস হবে? এলাই আলোচনা হলে আমি চলে যাবো, আর আমার অ্যাসাইনমেন্ট করতে হবে তো প্রচুর, কালকে আমার জি জি ভার্সিটিতে। ভাই, ভাই আমাদের আমাদের ক্লাস শেষ, হ্যাঁ ক্লাসের পর্ব শেষ। এখন ধরেন আমাদের ওই প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, আপনি ইন্টারেস্টেড না থাকলে চলে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে এসএমএস দিব ইনবক্সে। ওকে ওকে, ভালো আল্লাহ হাফিজ থাকবেন। ভাই। আল্লাহ হাফিজ। ভাইয়া ভাই আমার আসলে একটা প্রশ্ন সবার ছিল। সবার আসলে ভাই ক্লাসেরও দরকার আছে, মোটিভেশনও দরকার আছে। টু বি অনেস্ট, আলটিমেট গোল হচ্ছে যাওয়া। শেখা তো আপনি নিজের থেকে শিখতেছেন, সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, কিন্তু মোটিভেশন হচ্ছে ওই যাওয়া। তো দুইটারই ভাই দরকার আছে। অবশ্যই ভাই, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, ভাইয়া আমরা এই যে বিশেষ শেষ করে দিব, ঠিক আছে? আমি আগে একটু বলি, পরে আপনার প্রশ্ন করার সুযোগ দিতেছি। লাস্ট টাইম ঈদের দিন রাতে আসলে আমি ঢাকা থেকে ওই চট্টগ্রাম থেকে ঢাকা ব্যাক করতেছিলাম অফিসের কাজ শেষে। তখন ধরেন ওই ইয়াতে কুমিল্লাতে একটা, আপনারা হয়তো অনেকে শুনছেন যে ট্রেন বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তখন আর কি আমি ওই ট্রেনের মধ্যে ছিলাম, বুঝতে পারছেন? তো আমার পায়ের মধ্যে ভালোভাবে কাটা গেছে। এক জায়গাতে 18টা, আরেক জায়গাতে আর কি 22টা 23টার মতো সিলি লাগছে।
তো ওই যে প্রথমত এই যে পায়ের এই মধ্যে ফ্র্যাকচার, তাছাড়া এই যে ঠান্ডা জ্বরে বুঝছেন, এই যে আমার এই যে কথা বলতে পারতেছি না ঠিক মতো এই অবস্থা। তো তারপরেও আসলে যে আমাদের ওইভাবে কন্টিনিউ করা উচিত, হ্যাঁ, যেহেতু আপনাদের সাথে আমাদের ওইরকম একটা কমিটমেন্ট, সেই জন্য আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ আমরা সামনেও করব। আর তো এই যে আমিও মোটামুটি অসুস্থ, তাই আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিব। আপনাদের সবাইকে প্রথমত অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ এত ধৈর্য নিয়ে, হ্যাঁ, এত সময় ধরে আপনারা আছেন আমাদের সাথে। তো এখন আমরা আগামী এই ইয়াতে, হ্যাঁ, আমরা একদম ছোট কইরা আপনারা প্রশ্নগুলা করেন, এই আমরা বিশেষ শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন ছিল। যে একটা প্রশ্ন নেন, আর বাংলাদেশ থেকে আপনার A2 লেভেল কমপ্লিট করে তারপর আপনি ইয়ে করতে হবে, হ্যাঁ, জার্মানিতে B1 B2 লেভেল শিখতে যাবেন। একটু করার পরে কি আমি ভালো মানে ওইখান থেকে কি দ্রুত রেসপন্স পাবো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত রেসপন্স পাবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হুম, আচ্ছা। ভাই তো আমার একটা প্রশ্ন ছিল ভাই, লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাসের রেকর্ডটা একটু দিয়েন, অনেক ইনফরমেশন আছে তো ওই জন্য। আচ্ছা, আমি তো রেকর্ড চালু করছিলাম, এখন আল্লাহ জানে যদি থাকে আমি দিব না, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ভাই আমি করছি রেকর্ড। আচ্ছা, ওকে ওকে ভাই, তাহলে যে রেকর্ড করছেন সে একটু কষ্ট করে ওই ইয়াতে হয় গুগল ড্রাইভে নাইলে ইউটিউবে কোথাও আপলোড করে সেই লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ। ধন্যবাদ ভাই রেকর্ড করার জন্য, ভাইয়া হ্যাঁ। ভাইয়া আরেকটা একটা ছোট কোশ্চেন, হাউস বিল্ডিং এর জন্য ব্লক অ্যাকাউন্ট হিসাব কিভাবে করে? একটা অ্যামাউন্টের স্যালারির উপর নির্ভর করে শুনলাম, এটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, এটা এটা যদি আপনার 950 ইউরোর বেশি থাকে তাহলে আর আপনার ব্লক অ্যাকাউন্ট লাগে না। যদি কম থাকে তাহলে ওই যে যত কম থাকবে ওইটা ব্লক করতে হবে, বুঝতে পারছেন? এটা ধরেন কি কোম্পানির সাথে যখন ইন্টারভিউ দিব তখন ওনারা বলে দিবে কতটুকু হ্যাঁ, স্যালারি আপনার আসবে? স্যালারি, হ্যাঁ, স্যালারি কত দিবে না দিবে সেটা বলে দিবে। আর বেশিরভাগ কোম্পানি আপনার ওই যে যেটা ব্লক অ্যাকাউন্ট রেঞ্জ লাগে না ওইটার মধ্যেই দেয়, হ্যাঁ। কারণ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমি শুনি নাই যে কারোর ব্লক অ্যাকাউন্ট লাগছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমি ভাইয়া, বলতে চাচ্ছিলাম বলেন। ওই যে আউটপেয়ারের মানে সেফটি ইস্যুর ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আউটপেয়ার যে জিনিসটা, যদি এই যে যেই ফ্যামিলি গুলো আর কি সিঙ্গেল ফাদার, হ্যাঁ, মানে শুধু বাবা, ওইগুলা বাদ দিয়ে সিঙ্গেল মাদার বলেন, হ্যাঁ, তাছাড়া ওই যে হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, এরকম যে ফ্যামিলি গুলা, ওইগুলাতে আপনি এমনিতেও প্রত্যেকটা ফ্যামিলিতেও 100% সেফ। তবে কি ওই সিঙ্গেল ফাদার যেটা, সেটা আমি মনে করি ইগনোর করা বেটার, হ্যাঁ। তাছাড়া আপনার ভাই সাথে জার্মানিতে সিঙ্গেল মাদারও অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্যই। আহ, এইখানে একটা কাহিনী আছে, যদি আমার হাতে সময় থাকতো তাইলে আমি বলতাম, বুঝছেন, আরেকদিন বলবো, হ্যাঁ, জমা রাখেন। তো এই যে এই বিষয়টা, তাছাড়া 100% সেফ, হ্যাঁ। এখানে কি, যদি আউটপেয়ারের সমস্যাটা আমি বলে দিই, সমস্যা একটাই, যে যদি আপনার ফ্যামিলিটা খারাপ হয়, ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তাহলে তারা 3-4 মাস যাওয়ার পরে বলে যে তুমি নতুন একটা ফ্যামিলি খুঁজে নাও, হ্যাঁ, এরকম। তো ওই জিনিসটাই আর কি একটা টাফ তখন হয়তো। কারণ এই যে আমরা জার্মানিতে এরকম 2-1 জন পাইছি, বেশি না। আমাদের অনেক স্টুডেন্ট আউটপেয়ার করতেছে, পরিচিত অনেকে আছে। তো যখন কেউ বিপদে পড়ে নক দেয় তখন তাদেরও আমরা ম্যানেজ করে দেওয়ার ট্রাই করি। তো এরকম 2-1টা ঘটনা, যেটা হলো ধরেন 1000-এর মধ্যে 1টা 2টা এরকম, হ্যাঁ। তো এত প্যারাময় না। তারপর বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ওকে, আপনার সাথে কি একটু দেখা করা যাবে পার্সোনালি, বা আপনার সাথে কি মেসেজ মানে পার্সোনালি কিভাবে মেসেজে যোগাযোগ করতে পারবো ওইটা একটু। আচ্ছা, হ্যাঁ, ওই আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে কোথাও যুক্ত আছেন? হোয়াটসঅ্যাপে মনে হয় আমি নাই, আমার হাজবেন্ড হইছে একটু আগে অ্যাড হইছে, বাট আমি নাই। আচ্ছা, ওই আপনি যেখান থেকে আর কি আমাদের ক্লাসের সোর্সটা পাইছেন, যদি ফেসবুক গ্রুপ থেকে পান তাহলে জি। সেইখানে দেখবেন আমাদের ফেসবুক পেজ আছে, অথবা আমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, মানে গ্রুপ অ্যাডমিনে গেলে ওইখানে দেখতে পারবেন, সেখান থেকে আপনি আমাকে মেসেজ দিয়েন। আর আর আপনাদের ইনস্টিটিউট আমি যতটুকু শুনছি উত্তরাতে, ওইখানে আসলে কি আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ, এইখানে আসলে এই আর কি আমাকে একটু জানাই আসতে হবে, হ্যাঁ, যদি আমি অ্যাভেলেবেল থাকি তাহলে আর কি দেখা করতে পারবেন। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে আমার নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি এখানে। তো এখান থেকে আপনি একটু আমাকে ইয়ে করতে পারেন। ওকে ভাইয়া, ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন বলেন।
ভাই আপনি আমাকে বলছিলেন যে শারীরিক প্রতিবন্ধক ব্যক্তিদের 5% কোটা আছে, ওটা কিভাবে কাজ করে? ওইটা কিভাবে কাজ করে এটা যদি আমি একদম ছোট করে বলি ভাই, সেটার জন্য আপনার যে প্রমাণপত্রটা লাগবে, আর সেটা আপনার সিভিতে, হ্যাঁ, কারণ তারা আপনার সিভি মোটিভেশন লেটার সেটা পড়ে, যেটার মধ্যে আপনার করতে হবে, ইনফর্ম করতে হবে, হ্যাঁ, বা যখন আপনি তাদের যে মেইলটা পাঠাবেন, হ্যাঁ, এখানে মেইল বডির মধ্যে এটা আপনি অ্যাড করে দিবেন, দিলেই তারা এটা ওইভাবে কাউন্ট করবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বাংলাদেশি প্রতিবন্ধক আইডি কার্ডটাকে ওরা গ্রহণ গ্রহণ করবে, যে বাংলাদেশিটা আর কি? হ্যাঁ হ্যাঁ, এটা গ্রহণ করবে, সমস্যা নেই। ধরেন হয় এইটা জমা দিতে হবে, তাছাড়া একটা মেডিকেল রিপোর্ট আর কি। আচ্ছা ভাই, ছোট কোম্পানিতে নাকি এটা সুবিধা দেয় না? ওটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ছোট কোম্পানি যেগুলা, সেইগুলাতে সুযোগ সুবিধা একটু কম, হ্যাঁ, কিন্তু সেইখানে আপনি অফার লেটার ইজিলি ম্যানেজ করতে পারবেন, বুঝতে পারছেন তো? একদিক চাইতে গেলে আরেক দিক ছাড়তে হবে, বিষয়টি এরকম। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলেন যে আবেদন করার ক্ষেত্রে ওই জায়গায় তারা উল্লেখ করা থাকে যে কোন গ্রুপ থেকে কোন সাবজেক্টে মানে নিবে তারা, তো ওইখানে কি পয়েন্টের কোনো বিষয় আছে? মানে না না, এইচএসসি পয়েন্ট কোনো বিষয় না, আপনি পাশ করলেই হবে। মানে সর্বনিম্ন বা এরকম কোনো ইয়ে নাই? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে সার্টিফিকেট থাকলেই হবে? আপনি পাস করছেন না, যে পাস হ্যাঁ হ্যাঁ। আছে এইটা দিলে হবে, তবে না আর না কি থাকা ভালো, 3.5 থাকা ভালো, হ্যাঁ, না, কিন্তু না আমি থাকলে ওইটা সমস্যা নেই। ওইটা জানতে চাই না, যেমন আমি একটা ভালো সাবজেক্ট নিতে চাইলাম, ওইখানে তারা চাইলো 4 পয়েন্টের উপরে বা এ না, প্লাস এরকম চাইলো, কিছু নাই। এরকম? না। তো আচ্ছা আচ্ছা। ওকে, তারপর হ্যাঁ, যদিও বলছিলাম 20-এ শেষ, আচ্ছা হ্যাঁ 30-এ শেষ করে দিব, তার আগে আপনারা আপনাদের প্রশ্ন শেষ করেন সব। আচ্ছা ভাইয়া, পিয়ার নিয়ে যদি একটু বলতেন যে কত বছর লাগে, বা স্পাউস সহ গেলে কতদিন, আর যদি সিঙ্গেল যাওয়া হয় তাহলে কতদিন লাগে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, স্পাউস সহ যদি আমি বলি, পিয়ারের জন্য নরমালি আপনার 5 বছর লাগে, ঠিক আছে? যদি আপনার স্যালারি রেঞ্জ সেটা যদি ব্লু কার্ড হোল্ডার যেটা সেটার মধ্যে পড়ে, তখন 3 বছর 4 বছরেও হয়ে যায়, ঠিক আছে, স্পাউসের ক্ষেত্রে দুইটাই। আর যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি একজন জার্মান পাসপোর্ট হোল্ডার হয়, তখন আবার আপনি 3 বছরের মধ্যে আপনি পিয়ার পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, নেক্সট, হ্যাঁ, অন্য অন্য কারোর কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা ভাইয়া, অনেকে বলে আমি বেআইন শেষ করে মানে বসে আছি বা অফার লেটার ম্যানেজ করতে পারতেছি না, আবার অনেকে বলে আমি আমার তো অনেক অফার লেটার পাচ্ছি। এটার আসলে কারণটা কি, মূল কারণটা কি আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন? যদি যদি কেউ বলে, তারা একটা গালি যদিও গালি দেওয়া ঠিক না, গুনার কাজ, কিন্তু তাদের সুন্দর একটা গালি দিবেন, হ্যাঁ, যে বলদ, গাধা, ঠিক আছে, মানে যেগুলা যায়, এইভাবে গালি দিতে পারেন দু একটা। কারণ প্রথমত, মানে আমার আমার ছোট ভাই আছে অনেকগুলা, হ্যাঁ, যারা B1 পরীক্ষা দিয়ে শেষ করছে, কিন্তু এরা একটাও এখন পর্যন্ত আমার বলে নাই যে, হ্যাঁ, এইটা বলে না যে আমি বসে আছি, তারা বলে কি, যে ভাই আমি তো এই যে আবেদন করতেছি, এই যে আমার রিজেকশন আসতেছে, হ্যাঁ, বা আমি রেসপন্স পাচ্ছি না, তারা করতেছে। এখন কেউ যদি বসে থাকে, তাহলে সে বলদ বা গাদা বা বোকা, হ্যাঁ, আমি যদি এইগুলা বলি, তাহলে এইগুলা, কারণ এখানে বসে থাকার কোনো মানে হয় না। হাউস বিল্ডিংটা এরকম না, হাতের মোয়া না যে আপনাকে দিয়ে দিল। বাংলাদেশ থেকে ম্যানেজ করা অনেক টাফ। টাফ বলতে কি, আপনার আবেদন করে যাইতে হবে, আপনার এই মোটিভেশন থাকতে হবে, যতদিন পর্যন্ত আমি না পাবো ততদিন আমি আবেদন করব। তো এই মোটিভেশন থাকলে আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? এখানে বসে থাকার কোনো অপশন নাই, হ্যাঁ, যে আমি বসে আছি। এইটা কি, যে আমি শিখে শিখে ফেলছি, এখন আমি পাইতেছি না, কিন্তু আমি আবেদন চালিয়ে যাচ্ছি, বিষয়টা এরকম, হ্যাঁ, বুঝছেন কথা? জি ভাইয়া, ভাইয়া সেক্ষেত্রে রিজেকশন আসার কারণগুলা কি হতে পারে, মানে এটা কেন রিজেকশন আসে? রিজেকশন আসার কারণ কি, যখন ধরেন আহ, আপনি আর আমি, হ্যাঁ, ধরেন দুইজন আমরা একটা চাকরিতে যাব, ঠিক আছে? এখন চাকরিতে যাওয়ার ক্ষেত্রে আপনি ধরেন একদম বেসিক কম্পিউটারটা পুরোপুরি ভালোভাবে পারেন, হ্যাঁ, যে আপনার টাইপিং স্পিড অনেক ভালো, সবকিছু অনেক ভালো। এখন আমি শুধু কম্পিউটারটা চালাইতে জানি, তাহলে এখন আপনার এখানে ভালো একটা লাগবে, ধরেন যে কিনা আপনার সম্পূর্ণ অফিস ম্যানেজমেন্ট করবে, এখন আপনি কারে নিবেন? যে ভালো পারে, যার দক্ষতা ভালো। কিন্তু ভাইয়া এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, মানে আমি তো ইন্টারভিউতে তার এই স্কিলটা আসলে ওভাবে যাচাই করতে পারতেছি না। এখন কি আমি বলি, যে এইখানে অনেক কোম্পানি তারা বট দিয়ে, AI দিয়ে
আপনার ওই মেল গুলা করে। সো যেখানে যাদের B2 সার্টিফিকেট থাকে আগে আগে তাদের টানে। এখন তাদের টানতে গেলে পরে যাদের B1 সার্টিফিকেট আছে তারা কিন্তু অনেক নিচে পড়েছে, বুঝতে পারছেন? ফ্যাক্ট হলো এইটা। যাদের B2 আছে, B2 থাকলে কোনো কথাই নাই, তখন আপনার যোগ্যতা অনেক বেশি, আপনি 100% আমি লিখে দিব যে আপনি হাউস বিল্ডিং পাবেনই যদি আপনি আবেদন কন্টিনিউ করেন। আর B1 করলে কি, যে B1 করলে আপনার আবেদন কন্টিনিউ করতে হবে যতদিন না পান তার আগ পর্যন্ত, বুঝতে পারছেন? জি ভাইয়া, ধন্যবাদ। এই তো। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। প্রশ্নটা একটু হাস্যকর টাইপের হতে পারে যে আমি খুব সহজে আর কি মানে মানে ভাষার মানে ইয়াটা একটু কম, আর এবং কাজের দক্ষতা বেশি, এবং খুব সহজে পাবো, এরকম আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন। এরকম আসলে কি, যে কাজের দক্ষতা যেগুলা ওই ইয়াতে আমাদের গ্রুপে এরকম একটা পোস্ট করা আছে, হ্যাঁ, মানে বাংলাদেশিদের জন্য এমন 10টা হাউস বিল্ডর যেগুলো আর কি ইজিলি পাওয়া যায়, ঠিক আছে? মানে যেগুলাতে ধরেন জার্মানরা বা ইউরোপিয়ানরা ওইরকম আবেদন করে না, যেগুলাতে আর কি ছোট কোম্পানি গুলাতে বা ছোট শহর গুলাতে সিট ফাঁকা থাকে, এরকম আর কি। আমি ওইটা লিস্ট করে মানে গ্রুপের মধ্যে দিছিলাম, আপনি ওইগুলা দেখতে পারেন। যদিও সহজ বলতে কিছু নাই ভাই, ওইগুলাতে আপনার আবেদন কইরা তারপর ম্যানেজ করতে হবে, ওইগুলো আর কি আপনি পাবেন এইটুকু আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা না ভাইয়া, আপনার সময় বেশি নাই, 2 মিনিট আছে, আমি জাস্ট একটা লাস্ট কোশ্চেন করি। আমরা হাউস বিল্ডিং এর জন্য যে কোম্পানিগুলোতে তার সার্কুলার দেয়, এটা কি কোনো নির্দিষ্ট সময় থাকে নাকি 1 মাস পর পর বা বা প্রতিদিনে থাকে, এরকম কিছু একটা? আচ্ছা আচ্ছা, এটা দুইটা ইনটেক থাকে, একটা হলো উইন্টার, একটা হলো সামার। উইন্টার যেটা, সেটা হলো আপনার আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ। আর যেটা সামার, সেটা হলো ফেব্রুয়ারির শেষ থেকে, ধরতে পারেন যে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত, হ্যাঁ, বা মার্চ থেকে জুলাই পর্যন্ত। হ্যাঁ, এই দুইটা ইনটেক আর কি। মানে এই উইন্টার ইনটেক মার্চ যেটা, থেকে জুলাই পর্যন্ত এই 3 মাসে টানা আমরা আবেদন করতে পারবো নাকি? জি জি, হ্যাঁ হ্যাঁ, টানা আবেদন করতে পারবেন। মূলত আপনাদের টার্গেট রাখতে হবে কি, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, এটা উইন্টার ইনটেক। এই সময় সব থেকে বেশি ধরেন আজুবি তারা নিয়ে থাকে কোম্পানিগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তারপর কারো কোনো প্রশ্ন? এইটাই শেষ প্রশ্ন যে করবেন আজকের মতো, পরে আমরা বিদায় নিয়ে নিব, ঠিক আছে? ভাইয়া ভাইয়া লাস্ট কোয়েশ্চেন আমি করি। ওকে। জি, জানতে চাচ্ছিলাম যে কি এখানে ফেসবুকে দেখলাম যে কি অনেকে রেফারেন্সের কথা বলতেছে বা এরকম কিছু, এরকম এরকম রেফারেন্সে কি কিছু হয়? রেফারেন্সের আশা আপনারা করবেন না, কারণ আপনার কেউ কি জার্মানিতে আছে যে আপনারা রেফারেন্স করবে, দিবে? হ্যাঁ, এরকম পরিচিত আছে। আচ্ছা, এরকম যদি পরিচিত কেউ থাকে, তখন রেফারেন্সের যে বিষয়টা, সেই ক্ষেত্রে সে যদি আপনাকে ম্যানেজ করে দিতে পারে, এটা চাইলে আর কি সম্ভব, হ্যাঁ। তো সে চাইলে এটা তার হাতে। আর আপনার কেউ না থাকলে এটা চিন্তা আপনার করে লাভ নেই। তারপরে মানুষের আশা করবেন না কখনো, আমি এটা না হ্যাঁ, করি। কারণ কারোর আশায় থাকলে তখন আপনার ক্যাপাসিটি সব কমে যায়। তখন আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হইলে নিজের যোগ্যতা থাকে না, হ্যাঁ, নিজেকে প্রমাণ করার সেই জেদটা থাকে না নিজের মধ্যে। সো যদি ওইটা থাকে, ওইটা আপনি ওইভাবে দেখতে পারেন, হ্যাঁ। কিন্তু ওইটার মধ্যে যদি আপনি বাকি কিছু চাঙ্গে তুলে দেন, তাহলে হবে না আলটিমেটলি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন, সেই জন্য থ্যাঙ্কস। একটা আচ্ছা, লাস্ট B2টা করতে গেলে কতটুকু টাইম লাগে B1 থেকে? এইটা টাইমটা ভাই আসলে নিজের কাছে, ঠিক আছে? নর্মালি আপনি ধরতে পারেন যে আপনার অনেকে 3 মাস 4 মাসেও করতে পারে, অনেকের আবার 6 মাসও লাগে, হ্যাঁ। এখন নর্মালি কোর্স হয়ে থাকে 3 মাসের, হ্যাঁ, বা 6 মাসের। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করলেন। ভাই এমনি B2 এর আইডিয়াল টাইম কত? আইডিয়াল টাইম হ্যাঁ, শুরু থেকে যদি বলি, আপনি 1 বছরের মধ্যে যদি ওইভাবে সিরিয়াসলি পড়াশোনা করেন, হ্যাঁ, তাহলে 1 বছরের মধ্যে শেষ করতে পারবেন। আর যদি সর্বোচ্চ বলি, যে যদি আরেকটু কম সিরিয়াস, তাহলে 15 মাস, হ্যাঁ। ওকে ওকে, ভিলেন ডাঙ্ক। ওকে, আচ্ছা ভাই, মানবিক শাখা থেকে কি ইলেকট্রিক্যাল সাবজেক্টের উপরে যাওয়া যায়? যাওয়া যায় ভাই, এটা আপনার কোম্পানির উপর, ঠিক আছে, আপনি পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আর কারোর প্রশ্ন করার সুযোগ দিব না। আমি মোটামুটি ভালোই অসুস্থ, দয়া কইরা দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ সুস্থ রাখে। আর আগামী সপ্তাহ তাইলে ঠিক রাত 9টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আগামী সপ্তাহে আর আমরা কোনো ধরনের এই প্রশ্ন উত্তর পর্ব রাখবো না, সরাসরি শুধু আপনাদের সমস্যা নিয়ে কাজ করব। তাই আপনারা যারা আজকে ক্লাস করলেন, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করেন, যত পারেন, হ্যাঁ, এই 1 সপ্তাহের মধ্যে যে কয়টা ক্লাস পারেন শেষ করেন। শেষ কইরা প্রশ্নগুলো একটা খাতা বানান, সমস্যার জন্য লেখা দেন সমস্যা, ঠিক আছে? তারপর সেটা শুক্রবারে নিয়ে বসবো।
সবার ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। আর আপনাদের যদি তারপরেও অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন নাই, প্রশ্ন করার সুযোগ পান নাই, কারো যদি তারপরেও প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, লিখে জাস্ট পোস্ট করে দিবেন। আমি বা আমাদের যে টিমের যারা আছে অ্যাডমিন মডারেটর তারা অবশ্যই উত্তর করবে। আর যে কোনো প্রয়োজনে আসলে এখন ইনবক্স করতে না করি, কারণ আপনি আমার ইনবক্স দেখলে বুঝতে পারবেন আমার 1700-1800 প্লাস মেসেজ রিকোয়েস্ট। সো এত মানুষকে আসলে রিপ্লাই করা আমাদের টিমের পক্ষে অসম্ভব, আমার একার না শুধু। সো আপনারা পোস্ট করলে সেখানে আমাদের টিমের যে কেউ না কেউ কমেন্ট করে দিবে, তাহলে ওইটা বেটার। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমি মোটামুটি অসুস্থ, আমার পা যেটা হয়েছে, ফ্র্যাকচার হয়েছে এক জায়গাতে, তারপর কাটা ছিঁড়ে গেছে, 1 মাসের মতো লাগবে জাস্ট এটা জাস্ট সুস্থ হইতে পুরোপুরি। সো দোয়া করবেন আমার জন্য। আর এমনিতেও জ্বর ঠান্ডা। তো আজকের মতো বিদায়। আর যেই ভাই ক্লাসটা রেকর্ড করছেন আপনার একটু রিকোয়েস্ট, আপনি একটু আপলোড করে দিবেন, আর আমিও দেখবো যে আমার কাছে রেকর্ডটা আসলে আলটিমেটলি আছে কিনা। আমি ওই পিসিতে রেকর্ডে দিয়ে দিছিলাম, আমি একটু চেক করে তারপরে করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন কেমন। আচ্ছা, তাইলে আমাদের আজকের আসসালামু ক্লাস আলাইকুম। জি এই ভাই, পর্যন্ত আসসালামু ছিল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী শুক্রবার পরবর্তী ক্লাসে। আর আমাদের গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভ থাকবেন, পড়াশোনা করবেন রেগুলার। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভাই রেদওয়ান ভাই, আপনি মনে রেকর্ডটা করছেন, এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন কেমন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।